হয়ে যায় এবং তারা বুঝতে পারে তাদের জীবন সেভ হয়ে গেছে। কিন্তু যখন রেস্কিউ হেলিকপ্টার থেকে একজনকে সমুদ্রের মধ্যে নামানো শুরু করা হয়, তখন বেন হাতের ইশারায় বারবার করে তাদেরকে বলছিল কাউকে যেন সমুদ্রের মধ্যে নামানো না হয়। কিন্তু রেস্কিউ টিমের কেউ তাদের কথা বুঝতে পারে না। এই জন্য যখন একজনকে হেলিকপ্টার থেকে নিচে নামানো হয়, তখনই একটা শার্ক তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য তাকে দ্রুত টেনে উপরের দিকে তোলার চেষ্টা করা হয়, কিন্তু শার্ক লাফ দিয়ে তাকে মুখের মধ্যে নিয়ে নেয়। যেহেতু রশি এখনো তার সঙ্গে কানেক্টেড ছিল, এই জন্য হেলিকপ্টার নিজের ব্যালেন্স ধরে রাখতে পারে না, আর একটা পর্যায়ে সেটা ঘুরতে ঘুরতে সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর এত বড় একটা ধামাকার জন্য তারা সবাই ক্রাফট থেকে সমুদ্রের মধ্যে পড়ে যায়, কিন্তু দ্রুত আবারও তারা সবাই ক্রাফটে উঠে যায়। কিন্তু ওঠার সময় ড্যান নামের সেই লোকটা একটা এয়ার হোস্টেসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর পরের মুহূর্তেই একটা শার্ক এসে তাকে খেয়ে ফেলে। তবে তখনই চীনা সেই ফিশিং শিপটা তাদের কাছে চলে আসে। কিন্তু সমস্যা ছিল এই শিপটা তাদের একেবারে কাছে আসতে পারতো না, কারণ মাঝখানে পানি অনেক কম ছিল। এখানে আসলে সেই আটকা পড়ে যেতে পারতো। এই জন্য এখন তাদেরকে সাঁতরে সেই পর্যন্ত নিজে থেকেই যেতে হবে। তবে তখনই বেন নোটিস করে কোরা তাদের সাথে ছিল না। কোরা দূরে প্লেনের একটা ভাঙা অংশের উপরে দাঁড়িয়েছিল। এই জন্য সে সময় নষ্ট না করে নিজেই পানির মধ্যে লাফ দিয়ে তার দিকে যাওয়া শুরু করে। কিন্তু একটা শার্ক দূর থেকে তাকে ফলো করছিল। তবে সেই শার্ক তাকে ধরার আগেই সে ফাইনালি কোরার কাছে পৌঁছে যায়। এরপর সে কোরাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু কোরা তাকে স্পষ্ট করে না করে দেয়। সে বলে সে তার ফ্যামিলিকে সেভ করতে পারেনি, এই জন্য সে তার ফ্যামিলির সঙ্গেই এখানে রয়ে যাবে। কিন্তু বেন তাকে বুঝিয়ে অনেক কষ্টে কোনো রকমে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর সে তাকে তার শরীরের সঙ্গে বেঁধে সমুদ্রের মধ্যে সাঁতরে আবারও ক্রাফটের দিকে যাওয়া শুরু করে। কিন্তু যেহেতু চারপাশে অনেকগুলো শার্ক তাকে ঘিরে ফেলেছিল, এই জন্য তার বাঁচাটা অসম্ভব হয়ে গিয়েছিল। এই ব্যাপারগুলো দেখার পরে চীনা সেই ফিশারম্যানগুলো ফাইনালি একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা তাদের ধরার সমস্ত মাছগুলো সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়, আর এত মাছ দেখার পরে সমস্ত শার্কগুলো মাছের দিকে যাওয়া শুরু করে। কিন্তু এখন পর্যন্ত কিছু শার্ক ছিল যারা তাদেরকে ফলো করছিল এবং আক্রমণ করার জন্য রেডি হয়েছিল। তবে তখনই বেন একটা ফ্লেয়ার গান বের করে একটা শার্কের মুখে শোট করে দেয়। এটা দেখার পরে বাকি শার্কগুলো তাদের ইচ্ছা বদলে দ্রুত সেই মাছগুলোর দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে ডেন সমুদ্রের মধ্যে একটা সিগারেটের প্যাকেট দেখতে পারে। এই জন্য সে দ্রুত সিগারেটের প্যাকেটটা তুলে সেখান থেকে একটা সিগারেট জ্বালিয়ে শান্তিতে খাওয়া শুরু করে। কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ টিকে না। একটু পরেই একটা শার্ক এসে তার উপর আক্রমণ করে দেয় এবং তাকে টেনে সমুদ্রের তলে নিয়ে যায়। তবে তার মৃত্যুতে কারো তেমন কিছুই যায় আসছিল না, মানে তার মৃত্যুতে কারোরই খারাপ লাগে না। একটু পরে বাকি সবাইকে ফাইনালি সেখান থেকে সেভ করে নিয়ে আসা হয়। সকালবেলা যখন স্যাম লিলির সঙ্গে কথা বলছিল, তখন সে তাকে বলে যে আমি তোমার লেটার কখনোই পড়িনি, আর এখন তো হয়তোবা সেটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে। কিন্তু লিলি তাকে বলে যে আমি জানি তুমি আমার লেটার পড়েছো, তবে নিয়মের জন্য তুমি এখন পর্যন্ত চুপ করে আসো। এটা শোনার পরে স্যাম ফাইনালি তার মাথায় কিস করে। একটু পরে বেন কোরার কাছে চলে আসে, আর তাদের সবার ফোনে তখনই সিগন্যাল চলে আসে। এই জন্য সে দ্রুত বেনের কাছে তার মোবাইলটা চায়, আর দ্রুত তার ভাইয়ের সেই জিপিএস লোকেশন চেক করা শুরু করে। লোকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই দিকে যাওয়া শুরু করে। এখানে তারা একটা ক্রাফট পেয়ে যায়, যেটার মধ্যে সেই এয়ার হোস্টেস বেহুশ অবস্থায় পড়েছিল। একটু পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে তার পাশেই রাখা ফিনকে সবাইকে দেখায়। ফিনকে পাওয়ার সঙ্গে সঙ্গে কোরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারা ভাই বোন একে অন্যকে জড়িয়ে ধরে, আর সে ফিনের কাছে মাপ চায়। আর গল্পের একেবারে লাস্টে আমরা জানতে পারি বেনের ছেলে ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রোগের সাথে ফাইট করছে। এই জন্য সে তার ছেলের একটা ছবি দেখে। এরপর সে তার ওয়াইফকে কল দিয়ে বলে যে আমি বাসায় ব্যাক করছি। আর এমনই একটা ইমোশনাল পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।